হ্যালো, কেমন আছেন আপনারা সবাই আজকে? আশা করছি ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের নতুন একটি টপিকস নিয়ে। আ আ তো শুরু করব সেই টপিকসটি। আশা করছি যে আপনারা সবাই অলরেডি জয়েন করে ফেলেছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আ আম মোটামুটি আজকে আমাদের অংশগ্রহণের সংখ্যা ভালো। তো আ যথানিয়মে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের সেশনে। আ তো আমরা সবাই সবার সাথে পরিচিত। এইজন্য নতুন করে আর পরিচয় দেওয়ার তো প্রয়োজন পড়ে না। কিন্তু কেউ একজন আমাকে কষ্ট করে বলবেন সেশনের ধারাবাহিকতায় যে আমরা গত সেশনে কোন বিষয়ে আলাপ করেছিলাম। ওকে, ধন্যবাদ। আ রেসপন্স পেয়েছি, চ্যাট বক্সেও পেয়েছি এবং ভয়েসেও পেয়েছি যে গ্যাদার্ড এভিডেন্স। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা রেসপন্স করেছেন। হ্যাঁ, আমরা জেনেছিলাম গত সেশনে কিভাবে এবং কি এভিডেন্স গ্যাদার করতে হয়। ইউ আর ভেরি রাইট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা যদি অনলাইন না হয়ে অফলাইন ক্লাস হতো, অবশ্যই আমরা হাতে তালি দিয়ে আপনাদের সকলকে অভিনন্দিত করতাম। আম অনলাইন বলেও মুখে হলেও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি রাইট অ্যান্সারটি দেওয়ার জন্য। আজকের সেশনে আমরা যেই আউটকামটা বা লার্নিং আউটকামটা নিয়ে আলোচনা করব বা ১ম এ আগে সেশনটির নাম বলি। আজকে আমরা আলাপ করব মেক দ্য অ্যাসেসমেন্ট ডিসিশন। ইটস ভেরি রিলেভেন্ট অ্যান্ড ভ্যালিড, ইউ নো হোয়াই? আমরা ১ম এ অ্যাসেসমেন্ট কি মেথডের উপরে হয় দেখেছি। তারপরে আমরা এভিডেন্স গ্যাদার করেছি। এখন আমরা অ্যাসেসমেন্ট ডিসিশন নিতে যাচ্ছি। যেটা খুবই ইম্পোর্টেন্ট একটা কাজ একজন অ্যাসেসরের জন্য। আপনারা সবাই এই প্রক্রিয়াটির জন্য রেডি হচ্ছেন টু বিকাম ট্রেনার, অ্যাসেসর, এরপরে মাস্টার ট্রেনার হবেন। তো মেক দ্য অ্যাসেসমেন্ট ডিসিশন এই ইম্পোর্টেন্ট বিষয়টি না জেনে আমরা কিন্তু কোনোভাবেই সেই ধাপটিতে যেতে পারব না। তো যখন আমরা লার্নিং আউটকামটা দেখি তারপরে বলছি। The learning outcome of today's session is at the end of the session, learners will be able to make the assessment decision as per standard according to rules of evidence. হ্যাঁ? তাহলে আমরা রুলস অফ এভিডেন্স এর ভিত্তিতে আমাদের যেভাবে অ্যাসেসমেন্ট নিতে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, ফাইনাল ডিসিশন দিতে বলা হয়েছে, ঠিক সেই ভাবে আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো। এবং জানেন কি, যখন আপনি এই আজকের সেশনটি খুব মনোযোগের সাথে শুনবেন, দেখবেন এবং নোট নিবেন, প্রশ্ন করবেন, ফিডব্যাক দিবেন, তারপরে যখন আপনারা একা এটি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে কত কনফিডেন্স বেড়ে যায়। এবং এই সেশনটি এত ইম্পোর্টেন্ট যে যখন আমরা অ্যাসেসমেন্ট নিতে যাই, তখন আসলে এই সেশনটি খুব সামনে চলে আসে এবং খুব কনফিডেন্স দেয়, অনেক আত্মবিশ্বাস দেয় যে, "না, আমি তো এভাবেই আমার যখন ক্লাস হয়েছিল বা আমার যখন কোর্সটা আমি করেছি তখন এভাবেই দেখেছি, এভাবে এটা ফিল আপ করেছি, ম্যাম এভাবে বলেছিলেন বা স্যাররা এভাবে বলেছিলেন।" সো ঠিক সেইভাবে করেই আপনারা ডিসিশন নিতে পারবেন। হ্যাঁ? সেশনের স্ট্রাকচার অনুযায়ী যেহেতু এটি অনলাইনে হচ্ছে, সেহেতু আমি বলে দেই যে চাইলে যেকোনো সেশনে আপনারা প্রি-টেস্ট এবং পোস্ট-টেস্ট রাখতেই পারেন। আমি লাল করে রেখেছি, এটা খুব ম্যান্ডেটরি না। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন ক্লাস করছি বা সপ্তাহে ১-২ দিন বাদ যায়, তারপরেও। অবশ্যই আমাদের একটা পার্টিসিপেটরি ডিসকাশন থাকতে হবে, অ্যাক্টিভিটি থাকতে হবে যেন আমরা হাতে কলমে করে বুঝতে পারি। আমাদের রিভিউ অ্যান্ড ফিডব্যাক থাকতে হবে। অফ কোর্স মানে যেটা ভুলে গেলে একদমই হবে না, সেটি হচ্ছে নেক্সট সেশনের সাথে লিঙ্ক করে দেওয়া। অ্যান্ড ভেরি লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি সম্ভব থাকে আমরা সুন্দরভাবে সেশনের ইভ্যালুয়েশনটা করব। আর একটি জিনিস সবসময় মনে রাখবেন, যেটি আপনাদেরকেও বলেছি, আপনারা যখন ফিউচারে আপনাদের লার্নার পাবেন, তখন যেটা জানানো জরুরি, কেন এই সেশনটি আপনারা করবেন। এই সেশনটি করলে যেটাকে আমরা বলি the stimulation part or the motivation part, সেটি হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে কিভাবে আপনি ডিসিশন নিবেন, সেই ডিসিশন মেকিং প্রসেসটা আপনার জন্য জানা হবে, বোঝা হবে। মানে আপনার জ্ঞান বাড়বে। কারণ প্রত্যেকটা প্রশিক্ষণের অবজেক্টিভ হচ্ছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড এর পরিবর্তন ঘটানো। তো আপনি যখন এটা জানবেন, তখন অন্যকে জানাতে বা উদ্বুদ্ধ করতে আপনিও সক্ষম হবেন, মোটিভেট করতে পারবেন আপনার ফিউচার ফলোয়ারদেরকে যে কিভাবে একটি অ্যাসেসমেন্ট ডিসিশন নিতে হয়। আপনারা হাতে কলমে আজকে শিখে যাবেন। এটাই আমার উদ্দেশ্য। আ তাহলে আমরা একটু দেখি যে কিভাবে আসলে অ্যাসেসমেন্ট ডিসিশনটা নিতে হয়। তো ১ম এ সেশনের আমি তো স্ট্রাকচার বলেছি। তারপরেও আমরা
অফলাইন ক্লাস হলে ডেফিনেটলি সেফটি ইস্যুসগুলি দেখে নিব, বলে নিব। মেকিং ওভারঅল জাজমেন্ট যেটা আছে আমাদের, যেহেতু আজকে অ্যাসেসমেন্ট ডিসিশন, অতএব রুলস অফ এভিডেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হবে, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে খুবই ছোট একটি সেশন। যেহেতু অনলাইন, আমরা পরবর্তীতে একটু ইন্টারাকশনে হয়তো যাওয়ার চেষ্টা করব। কেউ কেউ অলরেডি জানিয়েছেন আজকের ক্লাসটি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনাদের কারো কারো কালকে বিশেষ একটা দুটো জায়গাতে হয়তো বা কাজ আছে, অথবা আজকেও হয়তো কোনো পার্সোনাল অ্যাসাইনমেন্ট আছে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে সবাইকে, একটু সমভাবে বুঝে তারপরে আমরা সেশনটি শেষ করব। ওয়েল, আমি একবারে স্লাইডটি নিয়ে এসেছি, সেটি হচ্ছে রুলস অফ এভিডেন্স বলতে আমরা কি বুঝি। এটা সহজে মনে রাখার জন্য আপনারা ভাস্কার বলতে পারেন, মানে VASCCR, খুব সুন্দরভাবে এটিকে মনে রাখা সহজে। V ফর ভ্যালিড, A ফর অ্যাথেন্টিক, S ফর সাফিসিয়েন্ট, C ফর কারেন্ট, C ফর কনসিস্টেন্ট অ্যান্ড R ফর রিসেন্ট। এবং যদি আমরা এর ব্যাখ্যায় যাই, দ্য ভ্যালিড বলতে দ্য অ্যাসেসমেন্ট মেথড মাস্ট মিট অল বেঞ্চমার্ক অর ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টস। একটি অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার যতগুলি বেসিক মিনিমাম থাকবে, যেটাকে আমরা বেঞ্চমার্ক বলি, যা ছাড়া কোনো মতেই এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে না, ভ্যালিড হবে না, সেটাকে অবশ্যই মিট করতে হবে। সেই রকম নিশ্চয়ই কিছু কন্ডিশন আপনারাও জানেন। অথেন্টিক বলতে ক্যান্ডিডেট ওন ওয়ার্কস ক্যান বি চেকড বাই অবজারভেশন ডিক্লারেশন ডিউরিং দ্য থার্ড পার্টি ভ্যালিডেশন। অনেক সময় আছে যে আমাদের হয়তো আগে বা পরে বা টিমে অথবা ফ্যামিলিতে অথবা অফিস ফ্যামিলিতে কেউ হয়তো আপনার আগে পাশ করে বা কম্পিটেন্ট হয়ে বেরিয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে তাদের সহায়তা নিয়ে আমি হয়তো আমার ফুল এভিডেন্সটা করে ফেললাম, উইচ ইজ নট অ্যাকচুয়ালি রাইট, বিকজ আপনি যখন নিজের কাজটি নিজে করবেন তখন আসলে এরকম অ্যাসেসমেন্ট ফেস করা, বা আপনি যখন নিজে অ্যাসেসমেন্টে বসছেন তখন দেখবেন যে কত ইজি হয়ে যায়। এটা আলাদা ধরনের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনার স্মৃতিশক্তিতে অনেকক্ষণ জাগ্রত থাকে যখন আমরা হাতে কলমে করি, লাইক কুকিং। বইতে পড়লে একরকম, বাট আমরা যখন রান্নাটা নিজে করি তখন কিন্তু এটা আমার দক্ষতায় পরিণত হয়, আর দক্ষতা কিন্তু আবার আমার মননে গেঁথে যায়। তার মানে এই অথেন্টিসিটি চেক করাটা খুব কিন্তু জরুরি, যে অন্য কেউ করে দিল না, আমি বিং ক্যান্ডিডেট, বিং ট্রেনি, বিং এসএসসি, আমি আমার কাজটি নিজে করেছি, এটা দেখা অ্যাসেসরের একটি নৈতিক দায়িত্ব। এরপরে আছে সাফিসিয়েন্ট ডিসিশন অ্যাবাউট পারসনস কম্পিটেন্সি। এখানে সরি, লাস্টে একটি ব্র্যাকেট দিয়ে আমার মেসেজটিকে আটকে দেওয়া দরকার ছিল। যেটি শুরু করেছি ব্র্যাকেটটা, মাল্টিপল টাইমস কালেক্টেড এভিডেন্স অ্যাসেস অল পার্টস অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউজ মাল্টিপল মেথডস, এখানে একটি ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া উচিত ছিল। হাওয়েভার, তাহলে সাফিসিয়েন্ট হচ্ছে যে আমরা সাফিসিয়েন্ট বা যথেষ্ট পরিমাণে তার কম্পিটেন্সিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের অ্যাসেসমেন্ট ডিসিশন নেওয়ার জন্য, আমরা পার্সনসের কম্পিটেন্সি অ্যাসেস করার জন্য যথেষ্ট যে এভিডেন্স আমাদের কালেক্ট করা দরকার ছিল, দেখার দরকার ছিল, চেক করা দরকার ছিল, সেগুলি আমরা সংগ্রহ করেছি কিনা। এরপরে আছে ফার্স্ট সি, ওই যে উপরে ভাস্কার করেছি সেইটার ফার্স্ট সি হচ্ছে কারেন্ট। কারেন্ট হচ্ছে আপ টু ডেট অ্যান্ড কারেন্ট স্কিলস অ্যান্ড নলেজ। এটা আসলে ব্যাখ্যার খুব একটা প্রয়োজন রাখে না। কারেন্ট হচ্ছে একেবারে হোয়াট ইজ ভেরি কারেন্ট, মানে একেবারে রিসেন্ট সময়ের যেটা, সেটির কথা বলা হয়েছে। এরপরের সিটি হচ্ছে কনসিস্টেন্ট, যেটি হচ্ছে ধারাবাহিকতা। এটি ভীষণ প্রয়োজনীয় একটি ধাপ রুলস অফ এভিডেন্সের ক্ষেত্রে। দ্য পারসন কনসিস্টেন্টলি মেড দ্য স্ট্যান্ডার্ড অফ ওয়ার্কপ্লেস কন্ডিশনস। সো এটা যখন আপনি জানবেন তার ওয়ার্ক প্লেসের কন্ডিশনটা সে ধারাবাহিকভাবে মিট করছে, মেনটেন করছে, তাহলে আসলে তার নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডের রিফ্লেকশনটা আপনার রুলস অফ এভিডেন্সের ভিতরে আপনাকে অ্যাসেসমেন্ট ডিসিশন নিতে অনেক বেশি সহায়তা করবে। ভেরি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের একটি আর রয়েছে, সেই আরটি হচ্ছে রিসেন্ট। এটার সাথে যে প্রথম সি, সেটার একটা কিছু কাছাকাছি সম্পর্ক রয়েছে। এই রিসেন্টটি হচ্ছে ডকুমেন্ট শুড নট বি ওল্ডার দেন 3 years। তার মানে আমরা যা কিছু ডকুমেন্টস রিভিউ করব, কোনোটাই যেন মেয়াদকাল 3 বছরের বেশি সময়ের আগে না হয়ে থাকে। তো আমি আশা করছি এই স্লাইডটি সবার মনে থাকবে। ভ্যালিড, অথেন্টিক, সাফিসিয়েন্ট, কারেন্ট, কনসেন্ট
অ্যান্ড কনসিস্টেন্ট অ্যান্ড রিসেন্ট। কেউ একটু বলবেন কি যে এই স্লাইডটিতে কোনো জায়গাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, বা কোনো এই ধারাবাহিকতাটা ধরতে অসুবিধা হবে কিনা? এই টিপসটি কিন্তু ফলো করে এটি শর্ট কোশ্চেন আসতে পারে। রুলস অফ এভিডেন্স কয়টি? এই ভাস্কার মনে রাখলে লিখে দিতে পারবেন, হ্যাঁ? এটা আর এভাবে করেই আসলে আপনি অ্যাসেসমেন্ট সিদ্ধান্ততে আসতেও পারবেন। তো শুনি ১-২ জনের কাছ থেকে কি অবস্থা আপনাদের? ভালো লেগেছে এই জায়গাটা? ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছেন। আমি খুশি হলাম যে আমি বোঝাতে সক্ষম হয়েছি আপনাদেরকে। আমি একটু পরের স্লাইডে যেতে চাই, যেখানে আসলে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ৪ টি পয়েন্ট রয়েছে, যেটি না জানলে যেটিও অ্যাসেসমেন্ট ডিসিশনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টস। মানে আমরা তো প্রত্যেকেই, আমরা সামাজিক মানুষ হিসেবে আমরা সোশ্যাল প্রিন্সিপাল দ্বারা আমাদের আচরণ নের উপরে সংবিধিবদ্ধ বিধিকরণ দেওয়া থাকে। ঠিক তেমনি অ্যাসেসমেন্টেরও কিন্তু কিছু প্রিন্সিপাল রয়েছে। তো প্রথমটি কিন্তু আমাদের আগে যে ভ্যালিড আমরা পড়েছি, সেই ভ্যালিড এখানেও রয়েছে। ইট ইজ অ্যাকুরেটলি অ্যাসেসিং দ্য লার্নিং অবজেক্টিভস, হ্যাঁ? খুব ইম্পোর্টেন্ট। আমাদের লার্নিং অবজেক্টিভ ফোকাসে রেখেই কিন্তু অ্যাসেসমেন্টটা আমাদের বসতে হবে। ২ নম্বর হচ্ছে ফেয়ার। এখানে ধরেন আপনি আম এই ফেয়ারটি আপনি কতটা জাস্ট, কতটা ফেয়ার টু এভরিওয়ান, হ্যাঁ? এটাকে আপনাকে আম দেখতে হবে। আপনি কতটা স্বচ্ছতার সাথে প্রত্যেকটা লার্নারকে ইকুয়ালি ট্রিট করছেন। কত ফেয়ারলি আপনি অ্যাসেস করছেন। কোনো বায়াসনেস আপনার ভেতরে কাজ করছে না। ইউ আর টোটালি বায়াস ফ্রি, হ্যাঁ? সেটা নারী হোক, পুরুষ হোক, প্রতিবন্ধী হোক, একটু পিছিয়ে পড়া মানুষ হোক, সকলের ক্ষেত্রেই কিন্তু সেটি প্রযোজ্য, এবং এটি একজন অ্যাসেসরের অনেক বড়, এটা শুধু প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আমি বলি, পাশাপাশি একজন অ্যাসেসরের অনেক বড় একটি কোয়ালিটিও কিন্তু টু রিমেইন ফেয়ার অল থ্রু দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। এরপরে হচ্ছে রিলায়েবল। ইটস অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ফর দ্য মেক অ্যাসেসমেন্ট ডিসিশন। ইট ইজ ইজিলি আন্ডারস্টুড অ্যান্ড অ্যাসেসড বাই আদার্স। মানে আপনার অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল, যেই ডকুমেন্টগুলো আপনি রিভিউ করছেন, যার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, যেন অন্যরা পরবর্তীতে চাইলে এটি বুঝতে পারে। হ্যাঁ? আর সবচেয়ে আমার কাছে মনে হয়েছে, কোনটির চেয়ে কম না, বরঞ্চ মনে হয়েছে যে এই ৪ টি আসলে একটি আরেকটিকে ছাড়া অর্জনযোগ্য নয়। দ্য লাস্ট পয়েন্ট, এটি ফ্লেক্সিবিলিটি। বা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কি? আপনার নমনীয়তা। এই ফ্লেক্সিবিলিটি আসলে আ আ towards all the evidence that you are collecting, আপনি যা শুনছেন, আপনি যা বলছেন, আপনি যা লিখেছেন, আপনি যা অবজার্ভ করেছেন, আপনি যা দেখছেন। পাশাপাশি সেন্টারে রয়েছে, আমরা আসলে একটা ডাইভার্সিফাইড আ উম উম স্টুডেন্ট ক্যাটেগরি পাই যখন অ্যাসেসমেন্টে বসি। দেখবেন যে একেকজন সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের, একেকজন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, একেকজনের সেক্সুয়াল আইডেন্টিটি ডিফারেন্ট। সো যেই অ্যাসেসর যত বেশি ফ্লেক্সিবল, বাট রুলস অফ এভিডেন্স এর বাইরে গিয়ে নয় অফকোর্স, বাট অ্যাসেসর যখন ফ্লেক্সিবল হন, তখন যেকোনো ট্রেনি, যেকোনো অ্যাসেসি কিন্তু অনেক কমফোর্ট পায়, এবং একটু পরে সেই কমফোর্টটা কনফিডেন্স এ পরিণত হয়, হ্যাঁ? সেই ফ্লেক্সিবিলিটিটা দেওয়ার দায়িত্ব কিন্তু একজন অ্যাসেসরের টুয়ার্ডস দ্য ফ্রম দ্য এনভায়রনমেন্ট। যদি দেখেন কোনো ব্যারিয়ার আছে, সেখানে একটু ফ্লেক্সিবিলিটি ক্রিয়েট করে দেওয়া। যদি দেখেন যে কোনো নারী আছেন যার বাইরে হয়তো একটি ল্যাকটেটিং বাচ্চা অপেক্ষা করছেন, আপনি রিটেনের পরে, ভাইবার পরে, বা আপনার টোটাল অ্যাসেসমেন্ট ডিসিশনের ইন বিটুইন যে ছোটখাটো টাইম, আপনি ডেফিনিটলি তাকে এনকারেজ করতে পারেন টু গো টু ইওর চাইল্ড, হ্যাঁ? এরপরে আরো অনেক ধরনের স্পেশাল নিডস রয়েছে। আ সেগুলি চিন্তা করে কাউকে হয়তো এমন হতে পারে যে একটু আগে অ্যাসেসমেন্টটা নিয়ে ছেড়ে দিতে হতে পারে, বাট সকলের সম্মতিক্রমে। তো এই যে লিটল ফ্লেক্সিবিলিটি, এইটা আসলে কি আপনাকেই, বা আমরা যারা ফ্লেক্সিবল হই, আমাদেরকে সম্মানিত করে। এটা একটু মাথায় রাখতে হবে। সেশনটি অনেক বড় কিছু নয়। আ যেটি দেখাচ্ছি, এটা আমরা যারা টিভেট সেক্টরে কাজ করি, বিশেষ করে যারা আ লেভেল 4, আ লেভেল 2 স্কিলস পাঠ করেছি, লেভেল 4 করেছি। আমাদের প্রত্যেকের এই জিনিসটা বহুবার দেখা। কি জিনিস? কার্ডস কপি। ২ টো কপি থাকে আমরা জানি। ফাইনাল অ্যাসেসমেন্ট ডিসিশন কিন্তু এখানেই লেখা থাকে। আর অন্য কোনো পেপারস নাই, আর অন্য কোনো ডকুমেন্ট নাই যেখানে সেটি লেখা থাকবে। হ্যাঁ? এখানে ক্যান্ডিডেটের অল পার্টিকুলারস থাকে। তারপরে আপনার অ্যাসেসমেন্ট ডিসিশনটি দেওয়ার জন্য ২য় বক্সটি থাকে। কি আছে? রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন অ্যান্ড ওরাল।
আপনার মূল্যবান মতামত এখানে দিয়ে তারপরে আরেকটু নিচের দিকে যেখানে আছে এনসি আপনি তাকে রিকমেন্ড করছেন কিনা ফর ন্যাশনাল সার্টিফিকেশন। যদি সেটা ইয়েস হয় তাহলে পরের ধাপে যে ইয়েস মানে কম্পিটেন্ট সেই জায়গাটিতে টিক পড়ে যাবে। আর যদি নো হয় তাহলে নট ইয়েট কম্পিটেন্ট এ টিক পড়ে যাবে। আমরা এই ফর্মটি আমাদের কাছে অত্যন্ত উম প্রত্যাশিত ফর্ম, অত্যন্ত মানে কাঙ্ক্ষিত, কিছু সময় ভয়ের, কিছু সময় জয়ের। হ্যাঁ? তো এইটি ছাড়া ফাইনাল অ্যাসেসমেন্ট ডিসিশন নেয়া যায় না। ওকে। আম যেহেতু আপনারা কেউ অনুরোধ করেছেন যে একটু আগে যদি সেশনটি ছাড়া যায়, আমি শুধু তাহলে বলে দেই যে আমাদের নেক্সট সেশন কালকে, হ্যাঁ, কালকেই আমাদের নেক্সট সেশন। আমাদের in between আর গ্যাপস নাই। তো একটু কষ্ট করে সিভিএলএম 12 এর পেজ 103 এটা একটু দেখে আসবেন। সেটি হচ্ছে রেকর্ড অ্যান্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট ডিসিশন। কি করে আমরা রেকর্ড অ্যান্ড রিপোর্ট করি অ্যাসেসমেন্ট ডিসিশনের। আমরা নেক্সট সেশনে এটি নিয়ে আলাপ করব। তো আপনাদের ১-২ জনের একটু ছোট করে ফিডব্যাক চাই। It's time to evaluate myself from you. কেমন লাগলো আজকের সেশন? আমার ডেলিভারি কেমন ছিল? আপনারা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিলেন। আপনারা চ্যাট বক্সে অনেকেই আ কমেন্টস করেছেন। আমার ভালো লেগেছে। আপনারা অংশগ্রহণ করেছেন আম লিখে এবং বলে। যদিও ভলিউম কমানো যেহেতু আমি কথা বলছি সেই কারণে। কিন্তু আপনাদেরটা দেখাও গেছে এবং আসছে আমার কাছে। ওকে। ১-২ জন লিখেছেন যে অল্প সময়ে খুব ভালো হয়েছে সেশনটি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই কমেন্টস এর জন্য। আশা করি অন্যদেরও একই মতামত। ওয়েল থ্যাংক ইউ সো ভেরি মাচ। আশা করছি কালকে আমরা পরবর্তী সেশনের যে টপিকটা বলেছি সেটি নিয়ে রেকর্ড অ্যান্ড রিপোর্ট এটি নিয়ে আলাপ করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। বাই।